হ্যালো ইউটিউব বন্ধুরা, মুভি গল্প বাই বাংলাতে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের যেই মুভির গল্প বলবো সেটা একটা ক্রাইম থ্রিলার মুভি, দ্য মিসফিটস। আজকের এই মুভিটা চুরির ওপর তৈরি করা হয়েছে। এখানে যে চুরিটা করা হয় এটা একটা ভালো উদ্দেশ্যেই করা হয়েছে এবং এই চুরিটা হয় সংযুক্ত আরব আমিরাতের একটি কারাগারে। পৃথিবীতে আরবিরা হচ্ছে সোনা এবং তেলে পরিপূর্ণ একটা জাতি, আর এই মুভির গল্পটাও এই সোনা চুরির ঘটনাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে। একদল চোর কোনো এক জেলখানা থেকে সোনা চুরি করে নেয়, তো তারা এই চুরি কিভাবে করে আমরা সেটাই জানবো আজকের গল্পে। পাশাপাশি এটাও জানা যাবে কারাগারের মতো জায়গায় কেন এত সোনা লুকিয়ে রাখা হয়েছে। কারাগারে তো কয়েদিরা থাকে, সেখানে কেন সোনা থাকবে? আসলে এটা একটা রহস্য। গল্পে এরকম বেশ কিছু রহস্য আছে, তো চলুন গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা এক বুদ্ধিমান চোরের বক্তব্য শুনতে পাই। সে এখানে বলছিল 19 শতকে শুধু আমেরিকাতেই প্রায় 19,000-এর মতো ব্যাংক ডাকাতির ঘটনা ঘটে। ওই সময় আমেরিকার FBI বিভাগে এই 19,000 ব্যাংক ডাকাতির ঘটনা রিপোর্ট করা হয়েছিল। FBI হচ্ছে আমেরিকার ফেডারেল ইনভেস্টিগেশন ব্যুরো। তাদের কাজ এই বড় বড় চুরি, ডাকাতি, জেল পালানো এরকম স্পর্শকাতর ঘটনাগুলোর তদন্ত করা। তবে অতীতের ওই সময়ে এই 19,000 ব্যাংক ডাকাতি হলেও কিন্তু এর বেশিরভাগ ডাকাতকেই FBI-রা ধরতে পেরেছিল, যার অর্থ দাঁড়ায় হাজার হাজার ডাকাত তাদের কাজ ঠিক মতো করতে পারেনি, তাই তদন্তে তারা ধরা পড়েছে। এখন যেই লোকটা আমাদের এগুলো জানাচ্ছিল সে বলে, যদি তোমার টাকা লুটপাট করারই ইচ্ছা থাকে এবং লুটপাট করে যদি ওই ডাকাতদের মতো ধরা পড়তে না চাও, তাহলে তুমি তোমার এই লুটপাট এমন জায়গায় করো যাতে পরে এটা নিয়ে পুলিশ বা ব্যাংক তারা নিজেরাই যেন তদন্ত না করে, অর্থাৎ তারাই যেন তোমার এই চুরির ঘটনাটা ধামাচাপা দিয়ে দেয়। যে লোক এগুলো বলছিল এবার তাকে দেখা যায়। এই হচ্ছে সেই লোক যার নাম রিঙ্গো। সে একজন প্রফেশনাল চোর। রিঙ্গো এক ব্যাংকে এসেছে। এখানে এক ডিপোজিট লকারে তার কিছু জিনিস সংরক্ষিত ছিল। ব্যাংক এমপ্লয় চলে গেলে রিঙ্গো তার লকার থেকে দুটো বিশেষ চাবি বের করে। এগুলো বিশেষ এক ধরনের কমন চাবি এবং এগুলো দিয়ে বেশ কয়েকটি লকার খুলে ফেলে। এখানে কোনো লকারে অনেক বেশি টাকা, অলংকার এরকম কিছু ছিল, আবার কোনোটাতে এরকম কিছুই ছিল না। রিঙ্গো বলে সে গরিব বা সৎ মানুষদের কোনো কিছু চুরি করে না, সে শুধু তাদেরই চুরি করে যারা বেআইনিভাবে অর্থ উপার্জন করে ধনী হয়েছে। যেমন 2504 লকারটিতে অনেক বেশি টাকা জমা রাখা হয়েছে। এগুলো ব্ল্যাক মানি। লকারের মালিক এগুলো লুকিয়ে রেখেছে যাতে করে এগুলোর জন্য সরকারকে কোনো কর বা ট্যাক্স দিতে না হয়। এরপর রিঙ্গো এই ধরনের লকারগুলো থেকে সব টাকা বের করে নেয় এবং তারপর সে এগুলো তার নিজের লকারে রেখে দেয়। এরপর রিঙ্গো ওই ব্যাংক থেকে চলে যায়। তার এখানে বেশভূষা এমন ছিল যে তাকে সহজে সন্দেহ করা যায় না। আবার সে টাকা চুরি করেছে ঠিকই, কিন্তু সেগুলো সে সাথে করে নিয়ে বের হয়নি, সেগুলো সে তার লকারেই রেখে দিয়েছে। যেহেতু তার সাথে কোনো টাকা নেই, তাই তাকে সন্দেহ করার কোনো কারণ থাকে না। অন্যদিকে ওই লকারের মালিকরা, মানে যাদের চুরি করা হয়েছে, তারা এসে দেখে তাদের সবকিছু চুরি হয়ে গেছে। তারা অনেক উত্তেজিত হয়ে পড়ে। পরে সিসিটিভি চেক করে তারা রিঙ্গোকে দেখতে পায়, কিন্তু রিঙ্গোকে গ্রেফতার করানোর মতো কোনো সুযোগ তাদের ছিল না। তারা কেউই পুলিশে রিপোর্ট করতে পারবে না, কারণ লকারের টাকাগুলো কিন্তু অবৈধ টাকা ছিল। তাই পুলিশের কাছে এই চুরির রিপোর্ট করতে গেলে লকারের মালিকরাও তখন বেআইনি টাকা রাখার অপরাধে ফেসে যাবে। এজন্যই রিঙ্গো বলেছিল যে চুরি এমন জায়গায় করা বুদ্ধিমানের কাজ যাতে পরে সেটা নিয়ে পুলিশি তদন্তই আর না হয়। যাই হোক, রিঙ্গো পরে এই টাকাগুলো নিয়ে এসে এক এতিম বাচ্চার পরিবারকে দিয়ে দেয়। দরিদ্র পরিবার, তাদের এই টাকাগুলোর দরকার ছিল। আসলে রিঙ্গো একজন রবিনহুড টাইপের চরিত্র, মানে সে ধনীদের থেকে লুট করে আর গরিবের কাছে বিলিয়ে দেয়। এবার তাহলে আসা যাক গল্পের দ্বিতীয় চরিত্রের কাছে। এই ছেলেটার নাম উইক। উইক ছোটবেলা থেকে মনে করত আতশবাজি নাকি পৃথিবীর সকল অশুভ শক্তিকে মানুষের কাছ থেকে দূরে রাখে। উইক পরে বড় হয়ে তার এই বোমা তৈরির দক্ষতা দিয়ে সে বেশ কিছু অবৈধ কলকারখানা ধ্বংস করে দিয়েছে। উইক বিস্ফোরণ ঘটাতে এক্সপার্ট। গল্পের তৃতীয় চরিত্র ভায়োলেট। ভায়োলেট নামের এই মেয়েটা এখন ইউরোপের এক গির্জায় রয়েছে। ভায়োলেট কিছুদিন আগে অনেকগুলো মেয়েকে নারী পাচারের এক চক্র থেকে উদ্ধার করে, আর তাই এই চক্রের মাফিয়ারা ভায়োলেটের ওপর প্রতিশোধ নিতে আসে। কিন্তু ভায়োলেট ছিল কারাতে এক্সপার্ট। একাই সে 20 থেকে 25 জনের সাথে লড়াই করতে পারত। এখানেও সে এই গুন্ডাদের ইচ্ছা মতো পিটায়। এরপর সে গির্জা থেকে বেরিয়ে আসে। এতক্ষণে 3 জন বিশেষ অপরাধীর পরিচয় হলো। এরা অপরাধী হলেও কিন্তু এদের মধ্যে একটা ব্যাপারে মিল রয়েছে। তারা 3 জনই ক্রাইম করে শুধুমাত্র অসাধু লোকেদের সাথে, এবং এই ক্রাইমগুলো করে তারা যেমন
অসাধু লোকদের ক্ষতি করে, ঠিক পাশাপাশি এগুলো দিয়ে তারা অসহায়দের সাহায্যও করত। এই তিনজনের কেউই একে অন্যকে চেনে না। তবে একদিন এই তিনজনের কাছে একটা করে ফুলের তোড়া আসে। ফুলের তোড়াগুলো প্রিন্স নামের কেউ একজন পাঠিয়েছিল। কোনো একটা বিশেষ কাজের জন্য এই তিনজনকে তলব করা হয়েছে। আর ঠিক এভাবেই এই তিনজন পরস্পরের একটা গ্রুপ তৈরি হয়। গ্রুপের নাম দ্য মিসফিটস। অন্যদিকে দেখা যায় আমেরিকার এক কারাগার। এই কারাগার থেকে কিছুক্ষণ আগে এক কয়েদি পালিয়েছে। কয়েদির নাম রিচার্ড। এখন এই পলাতক রিচার্ড সম্পর্কে তদন্ত করতে এক ব্যবসায়ী আসে। ব্যবসায়ীর নাম সোলস। এই ব্যবসায়ীর দেশ বিদেশে বিভিন্ন স্থানে প্রাইভেট জেলখানা রয়েছে। কিছুক্ষণ আগে যে রিচার্ড কয়েদিটা পালিয়েছে, এই কয়েদিটা আগেও মিস্টার সোলসের 4টি কারাগার থেকে পালিয়েছিল। আর এজন্য সোলস এবার রেগে গিয়ে নিজেই এই কয়েদির বিষয়ে তদন্ত করতে এসেছে। সে যেভাবেই হোক রিচার্ডকে ধরবে। মিস্টার সোলস এখানে সিসিটিভি ফুটেজ চেক করে দেখেন। দেখা যায় রিচার্ড হঠাৎ খোলা আকাশ থেকে বেশ কিছু নকল চাবি ক্যাচ করে নেয়। মিস্টার সোলস অনেক অবাক হয়ে যায়, আকাশ থেকে কিভাবে নকল চাবি পড়ে। গার্ডরা তখন জানায় রিচার্ড হয়তো বাইরে থেকেই এই চাবিগুলো বানিয়েছিল। পরে হয়তো কেউ একজন ড্রোনের মাধ্যমে চাবিগুলো কারাগারে ফেলেছে। রিচার্ড এগুলো ক্যাচ করে পরে চাবি দিয়ে সে খুব সহজে জেল থেকে পালিয়ে যায়। এরপর মিস্টার সোলস এসে রিচার্ডের জেলমেটের সাথে কথা বলে। এই লোকটা রিচার্ডের জেল কক্ষে ছিল। সোলস তাকে জিজ্ঞেস করে রিচার্ড পালিয়ে কোথায় গিয়েছে। লোকটা জানা সত্ত্বেও তখন বলে সে জানে না। তখন সোলস তার ফোনের মাধ্যমে একটা মেসেজ পাঠায়। আর তার কিছুক্ষণ পরেই কারাগারে বিদ্যুৎ চলে যায়। সিসি ক্যামেরা বন্ধ হয়ে যায়। চারিদিকে অন্ধকার। এই অন্ধকারেই সোলস ওই কয়েদিটিকে ইচ্ছা মতো পিটায়। তখন ওই কয়েদি জানায় রিচার্ড পালিয়ে কোথায় যেতে পারে। এর পরের দিকেই দেখা যায় এই মোস্ট ওয়ান্টেড পলাতক কয়েদি রিচার্ডকে। রিচার্ড এক বারে এসেছে। সে এখানে এক লোকের অপেক্ষা করছিল। আসলে রিচার্ডের জেলমেট মানে ওই লোকটা আরব দেশের এক রাজপুত্রের কর্মচারী ছিলেন। তার কাছে রিচার্ড জানতে পারে প্রিন্স হাকিম আল জেহরানি বছরে একবার আমেরিকা ঘুরতে আসেন। আর ঘুরতে আসলেই তিনি এই বারে এসেই মদ পান করতেন। রিচার্ড কিন্তু একজন পেশাদার চোরও ছিল। সে এখানে প্রিন্সের অপেক্ষা করে যাতে সে তার কাছ থেকে চুরি করতে পারে। কিছুক্ষণের মধ্যেই প্রিন্স সেখানে চলে আসে। প্রিন্সের বেশভূষা দেখে রিচার্ড তাকে চিনতে পারে। প্রিন্সের হাতে ছিল সোনার তৈরি মহামূল্যবান একটি ঘড়ি। রিচার্ড তখন এই ঘড়ির সুনামের ছলে প্রিন্সের সাথে কথা বলতে শুরু করে। কথার একটা পর্যায়ে সে ড্রিঙ্কস ইচ্ছে করে প্রিন্সের গায়ে ফেলে দেয়। পরে রিচার্ড তা নিজেই পরিষ্কার করে এবং তারপর সে দ্রুত সেখান থেকে চলে যায়। কিন্তু এই যে রিচার্ড এখানে পরিষ্কার করলো, এই পরিষ্কারের কায়দাতেই সে প্রিন্সের ওয়ালেট চুরি করে নিয়েছে। তবে প্রিন্সের বডিগার্ডরা এই ব্যাপারটা বুঝতে পারে, তাই তারা রিচার্ডকে ধরে ফেলে। আর তারপর প্রিন্সের বডিগার্ডরা রিচার্ডকে বেশ খানিকটা পিটিয়ে ছেড়ে দেয়। প্রিন্সরা ভেবেছিল চোরকে তারা উচিত শিক্ষা দিয়েছে, কিন্তু ব্যাপারটা এরকম নয়। কারণ পেটানোর পর দেখা যায় রিচার্ড আসলে যে চুরিটা করতে চেয়েছিল সেটা ওয়ালেট নয়, সেটা হচ্ছে প্রিন্সের হোটেল রুমের কিপ কার্ড। এই হোটেলে প্রিন্স এসে উঠেছে। পরে রিচার্ড খুব সহজেই সেই হোটেলে যায়। এদিকে সোলসের লোকজনরাও প্রিন্সের এই হোটেলে চলে আসে। তারা রিচার্ডকে ধরবে। অন্যদিকে রিচার্ড প্রিন্সের রুমে প্রবেশ করে। সে বেশ কিছু রাজকীয় ঘড়ির কালেকশন খুঁজে পায়। রিচার্ড পুরো কালেকশনটি হাতিয়ে নেয়। এই সময় আবার রুমে প্রিন্সও চলে আসে। তবে রিচার্ড লুকিয়ে পড়ে এবং পরে সুযোগ বুঝে সে হোটেল থেকে বেরিয়ে যায়। একটা সময় অবশ্য পুলিশের লোকজনরা রিচার্ডকে দেখতে পায়। তবে রিচার্ড অনেক দূরে থাকায় তাকে আটক করা যায় না। রিচার্ড হোটেল থেকে বের হয়। তবে সেখানে জানতে পারে তার জন্য নাকি একটি গাড়ি অপেক্ষা করছে। পরে গাড়িতে এসে দেখা যায় সেখানে রয়েছে ওই প্রিন্স লোকটাই, মানে যার ঘড়িগুলো রিচার্ড মাত্র চুরি করলো। আসলে এই প্রিন্স লোকটা বাস্তবে কোনো রাজপুত্র নয়, সে একজন ভণ্ড। এই লোক আসলে চাচ্ছিল যাতে রিচার্ড তার কাছেই চুরি করতে আসে, কারণ রিচার্ডকে দিয়ে এই ভণ্ড একটা বিশেষ চুরির কাজ করতে চায়। গল্পের শুরুতে যে তিনজনের কাছে ফুল পাঠাতে দেখা গিয়েছিল, এগুলো পাঠিয়েছিল এই প্রিন্স লোকটাই। এরপর প্রিন্স রিচার্ডকে নিয়ে দ্রুত পালায়। পিছনে পুলিশ তাড়া করছে, কিন্তু প্রিন্স এতটাই গাড়ি চালাতে দক্ষ যে তার কাছাকাছি পৌঁছানোই যায় না। এই প্রিন্স এখানে জানায় রিচার্ড কখনো অপরিচিত কারোর সাথে দেখা করে না এবং রিচার্ড কোনো প্রয়োজন বা বাধ্যবাধকতা ছাড়া কারো হয়ে কোনো কাজও করে না। তাই প্রিন্সরা এই বুদ্ধি করে। তারা রিচার্ডের জেল কক্ষে একটা ভাড়াটে গুন্ডা পাঠিয়েছিল। ওই লোক রিচার্ডকে এই প্রিন্সের ব্যাপারে মিথ্যা তথ্য দিয়েছিল। আর এটাতে লোভে পড়েই রিচার্ডের সাথে প্রিন্সের সাক্ষাৎ হয় এবং ঘড়িগুলো চুরি করে রিচার্ড ফেঁসেও যায়। এখন রিচার্ড যদি প্রিন্সের হয়ে কাজটা না করে তাহলে প্রিন্স এখনই রিচার্ডকে পুলিশের হাতে ধরিয়ে দিবে। উপায় না থাকায় রিচার্ড তার কাজে রাজি হয়ে যায়। এরপর প্রিন্স ফায়ার ইঞ্জিন চালু করে
করে দ্রুত পালিয়ে যায়। একটা বিশাল ট্রাক এসে পুলিশের পথে বাধা তৈরি করে। পরে প্রিন্স রিচার্ডকে নিয়ে সে এই কাজের বাকি সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেয়। গল্পের শুরুতে যে 3 জনের পরিচয় দেওয়া হয়েছিল এখানে ওই 3 জন রয়েছে। এরপর প্রিন্স তার প্রাইভেট প্লেনে সবাইকে তুলে নেয়। পুলিশ আর তাদেরকে ধরতে পারে না। পরে রিঙ্গো রিচার্ড সম্পর্কে বলে। সে বলে রিচার্ড একই সাথে একজন তুখোড় চোর এবং জেল পালানো কয়েদি, তাই তাকে এই চুরির কাজে খুবই দরকার। এরপর এই চুরিটা সম্পর্কে বলা হয়। কিছুক্ষণ আগে যে মিস্টার সোলসকে দেখা গেল তার বানানো কারাগারগুলোর মধ্যে একটা কারাগার রয়েছে মধ্যপ্রাচ্যের যাজরীয় স্থান দেশে। এই মিস্টার সোলস কিন্তু আসলে কোনো ভালো মানুষ নন। তিনি প্রচুর লোভী। তিনি মধ্যপ্রাচ্যের এক জঙ্গি সংগঠনের সাথে চুক্তি করেছিলেন। ওই সংগঠনের বেশ কিছু অবৈধ সোনার বার রয়েছে, আর এগুলো সোলসের ওই মধ্যপ্রাচ্যের কারাগারের মধ্যে লুকিয়ে রাখা হয়েছে। এজন্য পুলিশ প্রশাসন কেউই এই জঙ্গিদের এত টাকা থাকার খোঁজ পায় না, কারণ সেগুলো তো লুকিয়ে রাখা হয়েছে ওই কারাগারে। এই সোনাগুলোর মূলত মালিক হচ্ছেন আবু হিরাওয়া নামের এক জঙ্গি সর্দার। সে আবার ওসামা বিন লাদেনেরও অনুসারী। সে তার এই সোনাগুলো বিক্রি করে তার সংগঠনের জন্য অবৈধ অস্ত্র, মাদক এগুলো কিনতে চায়। জঙ্গিদের এরকম কাজ দেশের জন্য খুবই ক্ষতিকর, আর তাই প্রিন্সদের এখানে কথা হয় তারা ওই কারাগারে লুকিয়ে থাকা সবগুলো সোনা চুরি করে নেবে। তবে এখানে রিচার্ড এই কাজে রাজি হয় না, কারণ সোনাগুলোর সাথে জড়িত রয়েছে জঙ্গি সংগঠন। জঙ্গিদের সোনা চুরি করা খুবই বিপজ্জনক হবে। এরপর তারা আরব আমিরাতে আবুধাবিতে চলে আসে। এখানে রিচার্ড সবার কাছ থেকে বিদায় নেয়। সবাই এখানে বলে রিচার্ড যদি পরে তার মত পাল্টায় তাহলে সে যেন অবশ্যই তাদেরকে কল করে। এরপর রিচার্ড একটি বিলাসবহুল হোটেলে আসে। এখানেও এক ধনী লোককে দেখে রিচার্ডের লোভ হয়। সে পূর্বের মতো করে লোকটার ঘড়ির সুনাম করে। তবে এই লোকটা এখানে রিচার্ডকেও পাত্তা দেয় না, কিন্তু রিচার্ড তারপরও কায়দা করে লোকটার ওয়ালেট হাতিয়ে নেয়। তবে যাওয়ার সময় রিচার্ডের সাথে একটা মেয়ের ধাক্কা লাগে, আর তারপর দেখা যায় রিচার্ড মাত্র যে ওয়ালেটটা চুরি করেছে এটা পরিবর্তন হয়ে গেছে। মানে এই মাত্র যে মেয়ের সাথে তার ধাক্কা লাগলো ওই মেয়েটাই ওয়ালেট হাতিয়ে নিয়েছে। ব্যাপারটাতে বেশ অবাক হয়ে রিচার্ড মেয়েটার সাথে কথা বলতে চায়। মেয়েটা সেখানে ওই ধনী ব্যক্তিকে তার ওয়ালেট ফিরিয়ে দেয়। রিচার্ড পরে তার কাছে এসে পরিবর্তন হওয়া ওয়ালেটটা দেয় আর বলে মেয়েটাকে তার ওয়ালেট বুঝে শুনে রাখা উচিত। এই পৃথিবীতে চোর ডাকাতের অভাব নেই। তখন আবার ওই ধনী ব্যক্তি এসে মেয়েটার গায়ে হাত দেয়। তখন রিচার্ড বলে লোকটা যার গায়ে হাত দিয়েছে এই মেয়েটা তারই কন্যা সন্তান। মেয়েটা রিচার্ডের একমাত্র মেয়ে, হোপ। তবে হোপ কিন্তু কোনো ধরনের চোর নয়। সে এগুলো একটু তার বাবার কাছে শিখেছে। হোপ জাতিসংঘে কাজ করত। হোপের মায়ের সাথে রিচার্ডের অনেক আগে বিচ্ছেদ হয়। এর জন্য বাবা মেয়ের মধ্যে তেমন যোগাযোগ নেই। পরের সকালে রিচার্ড এই চুরির ব্যাপারটা একটু ভেবে দেখে। তার কিছুটা ইচ্ছা হয় চুরির কাজটা করার জন্য। এর জন্য সে পরে এসে প্রিন্সদের কাছে তার মতামত জানায়। রিচার্ড বলে সে এই কাজে রাজি, তবে এখানে তার দুটো শর্ত আছে। এক, সে এই চুরির কাজের প্রধান হবে। সে যেভাবে পরিকল্পনা করবে সেভাবেই চুরি করা হবে, কেউ বাধা দিতে পারবে না। আর দ্বিতীয়, চুরির পর সোনা অর্ধেক অর্ধেক ভাগ হবে। অর্ধেক সোনা রিচার্ড একাই রাখবে আর বাকি অর্ধেক অন্যরা ভাগাভাগি করে নেবে। তবে এখানেই একটা বড় কিন্তু রয়েছে। বাকি সদস্যরা বলে এই সোনাগুলো লুট করার মূল উদ্দেশ্য ধনী হওয়া নয়। মূল উদ্দেশ্য হলো এগুলো লুট করে জঙ্গিদেরকে দমাতে হবে, এবং পাশাপাশি এই সোনাগুলোর অর্থ যাবে দরিদ্র পরিবারগুলোর কাছে। এটা শুনে রিচার্ড হেসে ওঠে। সে বলে সে কোনো সৎ বা দয়ালু মানুষ নয়। টাকা নিজের জন্য নিতে না পারলে সে কোনো চুরি করবে না। এরপর সে আবার না করে চলে যায়, কিন্তু তখনই দেখা যায় রিচার্ডের মেয়ে সেখানে উপস্থিত হয়। হোপ বলে এই চুরির পরিকল্পনাকারী আসলে সেই এখানকার সবাইকে নিয়ে এসেছে, এক করেছে। হোপ বলে এই সোনাগুলোর টাকা দিয়ে গরিব শরণার্থীদেরকে অনেক উপকার করা যাবে। এদিকে জঙ্গিরা দেশের ক্ষতি করছে, আর অন্যদিকে শরণার্থীগুলো না খেয়ে না পড়ে জীবনযাপন করছে, তাই তাদেরকে এটা করা দরকার। রিচার্ড বলে জঙ্গিদের ব্যাপারটা পুলিশদেরকে জানালেই তো হয়, তারাই তখন ওই সোনা উদ্ধার করে নেবে। হোপ বলে পুলিশ বা প্রশাসন কেউই এই বিষয়ে এত সিরিয়াস নয়, কারণ এগুলো হলো আরব আমিরাতের বিষয়। আমেরিকা নাক গলাতে চায় না, আর এই দেশের প্রশাসনের মধ্যে জঙ্গিদেরই লোক মোতায়েন রয়েছে। তাই এই চুরিটাই হচ্ছে সর্বোত্তম উপায়। হোপ তার বাবাকে অনেক অনুরোধ করে, আর মেয়ের এভাবে চাওয়াতে রিচার্ড না করতে পারে না। এরপর চুরির পরিকল্পনা হয়। রিচার্ড সর্বপ্রথম জিজ্ঞেস করে সোনাগুলো জেলের কোথায় লুকিয়ে রাখা হয়েছে। রিঙ্গো বলে সোনা ওই কারাগারেই রাখা হয়েছে। এটা একদম সত্য, কিন্তু কারাগারের কোন জায়গায় রাখা হয়েছে সেটা তারা বলতে পারছে না। তখন রিচার্ড এই পুরো জেলের কাঠামোটা জানতে চায়, মানে এখানে কিভাবে কয়েদিদেরকে নিয়ে আসা হয়, কোন কর্মী কোথায় থাকে, কোন রুমের অবস্থান কোথায়, এই পুরো ব্যাপারগুলো সে জানতে চায়। জেলের কাঠামো তথ্য
তথ্যগুলো প্রিন্সের কাছে ছিল। প্রজেক্টরে জেলের পুরো স্ট্রাকচার দেখানো হয়, একে একে কারাগারের বিভিন্ন স্থানের ছবি দেখানো হয়। এটা একটা আধুনিক কারাগার, কয়েদিদের খাবার, কাপড়, চিকিৎসা যা যা দরকার হয় সবকিছুরই ব্যবস্থা কারাগারের মধ্যেই করা আছে। এই ছবিগুলোর মধ্যে রিচার্ড লক্ষ্য করে ওই কারাগারে একটা লন্ড্রিও রয়েছে। তবে চিন্তার বিষয় হলো কারাগারের লন্ড্রি রুম থাকা সত্ত্বেও সেখানে একটি লন্ড্রির ট্রাককে আসা যাওয়া করতে দেখা যায়। মানে এই ট্রাকে করে লন্ড্রির কাপড়গুলো আনা নেওয়া করা হতো। এখন কথা হচ্ছে, ভিতরের লন্ড্রি রুম থাকা সত্ত্বেও কেন বাইরে থেকে কাপড় লন্ড্রি করে আনা হবে? সবাই এখানে ভেবে বুঝতে পারে এই লন্ড্রির রুমটা আসলে একটা ফেক রুম। বাস্তবে সেখানে কোনো লন্ড্রি করা হয় না, সেখানে লন্ড্রি নাম দিয়ে হয়তো অন্য কিছু রাখা হয়েছে। সবার ধারণা এই রুমের মধ্যেই সম্ভবত ভল্ট রয়েছে, আর ভল্টেই সোনাগুলো হয়তো রাখা হয়েছে। তো সবার একটাই সিদ্ধান্ত হলো তারা কারাগারের ঠিক এই রুমে গিয়ে সোনার খোঁজ করবে। রিচার্ড এখানে খুবই উত্তেজিত ছিল। সে এই মুহূর্তে ওই কারাগার এলাকা অর্থাৎ যাজরীয় স্থানে যেতে চায়। সে প্লেনের ব্যবস্থা করতে বলে। প্রিন্স তখন বলে প্লেনে করে গিয়ে যাজরীয় স্থানে ল্যান্ড করা ঠিক হবে না, তারা প্রত্যেকেই অপরাধী। কাউকে এয়ারপোর্টে চিনে ফেললে তো সে আটক হবেই, বাকিদেরও তখন ধরে ফেলবে। তাই তাদেরকে অন্য উপায়ে সেখানে যেতে হবে। অন্য উপায় হচ্ছে এটা, তারা উটের পিঠে চড়ে সেখানে যাবে। মরুভূমি এলাকায় উটের চেয়ে ভালো যানবাহন আর কিছু হতে পারে না। এরপর তারা উটের পিঠে চড়ে 30 মাইল পথ পাড়ি দেয়। পরের বিকেলে তারা যাজরীয় স্থানে চলে আসে। এখানে তারা সবাই আলাদা হয়ে বিভিন্ন হোটেলে রুম বুক করে। এভাবে আলাদা হয়ে থাকলে তাদেরকে কেউ সন্দেহ করতে পারবে না। পরের সকালে রিচার্ডরা একত্রিত হয়। তারা চুরির পরিকল্পনা শুরু করে। রিচার্ড বলে সোনা ওজনে অনেক ভারী, তাই এটা বের করে নিয়ে যেতে হলে কোনো যানবাহন লাগবে এবং সেটা দিয়ে যেন দ্রুত পালানো যায়। তারা যেভাবে এসেছে, মানে উট বা এরকম কিছুতে সোনা চুরি করে নিয়ে যাওয়া যাবে না। প্রিন্স তখন বলে সে এরকম গাড়ির ব্যবস্থা করতে পারবে, তার দেশে এরকম বিশেষ গাড়ি রয়েছে। এরপর রিচার্ড বলে তাদেরকে জেলের কন্ট্রাক্টরদের সাথে যোগাযোগ করতে হবে। জেলের প্রাচীর কি রকম শক্ত, কিভাবে রুমগুলো গঠন হয়েছে এগুলো বুঝতে হবে। আর ওই ভল্টে ড্রিলিং করে সোনা বের করা যাবে না, এতে প্রচুর সময় লাগবে। তার থেকে এটাকে ব্লাস্ট করে এর ভেতরে যাওয়া বেশি সুবিধাজনক। রিচার্ড বলে সবার আগে তাদেরকে মিস্টার সোলস এবং তার লোকজনের প্রতি নজর রাখতে হবে। তাদের কাছাকাছি থেকে বুঝতে হবে সোলসরা কাদের সাথে ডিল করে এবং তারা কোন সময়গুলোতে কারাগার থেকে দূরে থাকে। তারা যখন কারাগারের বাইরে থাকবে তখন ওই জেলে গিয়ে চুরি করার কাজটা সব থেকে নিরাপদ হবে। এ সময় ভায়োলেট জানায় মিস্টার সোলস কিছুক্ষণের মধ্যে এক রেস্তোরাঁয় খেতে যাবে। তখন রিচার্ড রিঙ্গোকে সাথে নিয়ে ওই রেস্তোরাঁর উদ্দেশ্যে বের হয়। মিস্টার সোলস এক রেস্তোরাঁয় জ্যাসন কুইক নামের এক লোকের সাথে মিটিং করতে আসে। এই লোকটা হচ্ছে কুখ্যাত জঙ্গি আবু হিরোয়ার ডান হাত। মিস্টার সোলস তাকে তাদের এই সোনা থেকে একটা সোনা ভর্তি ব্রিফকেস দিয়ে দেয়। আবু হিরাওয়ারদের প্রয়োজন পড়লে তারা এভাবেই সোনা নিয়ে যেত। দূর থেকে এই ব্যাপারগুলো লক্ষ্য করছে রিচার্ড এবং রিঙ্গো। তারা এখানে ছদ্মবেশে রয়েছে। রাতে টিমের সবাই আলোচনা করে। ভায়োলেট জানায় জ্যাসন কুইক নামের যে লোকটা সোনা নিতে এসেছিল সেই সোনাগুলোকে টাকায় কনভার্ট করবে। তাদের আসলে কিছু ব্যাংক রয়েছে যারা এই কাজ করে দেয়। সকালে ওই ব্যাংকগুলো খোলা থাকে, তাই আগামীকাল সকালে এই লোককে অর্থাৎ জ্যাসনকে ওই ব্যাংকের সামনেই পাওয়া যাবে। পরের সকালে জ্যাসন সোনার টাকা নিয়ে ব্যাংক থেকে বের হয়। ঠিক এই সময় রিচার্ড ছদ্মবেশে সেখানে আসে। অবুঝের মতো সে জ্যাসনের সাথে ধাক্কা লাগিয়ে দেয়, আর এই ধাক্কার কায়দাতেই সে ব্রিফকেস পাল্টিয়ে নেয়। এভাবে সোনার টাকা হাতিয়ে নেয়। এই ব্যাপারটাকে বলে হাতের সাফাই। পরে জ্যাসন যখন এই পাল্টানো ব্রিফকেস আবু হিরাওয়ার কাছে নিয়ে আসে তখন দেখা যায় সেখানে রয়েছে শুধুমাত্র বই। ব্যাপারটা দেখে হিরাওয়া মিস্টার সোলসকে কল দেয়। তিনি বলেন তিনি ব্রিফকেসে শুধু বই পেয়েছেন, টাকা বা সোনা কিছুই নেই। সোলস তখন জানায় সে তো সোনার ব্রিফকেসই পাঠিয়েছে। এখন হতে পারে যে তার লোক জ্যাসনই এগুলো সরিয়ে নিয়েছে। হিরাওয়া বলে জ্যাসন এটা করেনি, কারণ তাকে মেরে ফেলা হয়েছে, আর মৃত্যুর আগে সে বলেছিল টাকা বা সোনা কিছুই সে নেয়নি। এখানে এই সব কথাই হিরাওয়া বুঝতে পারেন এই চুরি অন্য কোনো তৃতীয় পক্ষ করেছে, যার অর্থ তাদের সোনা এখন আর নিরাপদ নয়। তাই হিরাওয়া তখন সোলসকে জানায় আগামী 3 দিন পরে এসে সে তার সবগুলো সোনা নিয়ে যাবে। তাদের ফোনের এই কথাগুলো রেকর্ড করা হচ্ছিল। পরের রাতে এই
বিষয় নিয়ে রিচার্ডদের কথা হয়। রিচার্ড বলে আগামী 3 দিন পরে হিরাওয়া এসে সে তার সোনাগুলো নিয়ে চলে যাবে। এর মানে তাদের হাতে আছে আর মাত্র 3 দিন। এই 3 দিনের মধ্যেই তাদেরকে চুরির কাজ শেষ করতে হবে। এবার চুরিটার পরিকল্পনা করা হয়। রিচার্ড বলে কারাগারের মতো জায়গায় চুরির কাজ করতে হলে সেখানে সবার আগে যেটা করতে হবে তা হলো বিশৃঙ্খলা সৃষ্টি, কেননা তাহলেই এর আড়ালে গিয়ে চুরি করা সম্ভব। রিচার্ড বলে ওই কারাগারের কিচেনে তাদের নিজস্ব 2 জন কয়েদি থাকা দরকার। এখানে কারাগারের রান্নাগুলো কিন্তু কয়েদিরাই করত। তখন রিঙ্গো বলে ওই জেলে ইতিমধ্যে তাদের পরিচিত 2 জন লোক কয়েদি হিসেবে জেল খাটছে। তখন রিচার্ড বলে কারাগারের কিচেনে সব কয়েদিদের রান্না করা হতো। এই খাবারে ব্যাকটেরিয়া জাতীয় কিছু মিশিয়ে দিতে হবে, এতে তখন কয়েদিদের পেটে অসুখ হবে আর বেসামাল পরিস্থিতি তৈরি হয়ে যাবে। এখন এত বেশি কয়েদিদের কিন্তু সেখানে আর চিকিৎসা দেওয়া সম্ভব নয়, তাদেরকে বাইরের হসপিটালে পাঠাতে হবে। আর এ সময়ে যে অ্যাম্বুলেন্সগুলো সেখানে আসবে এগুলোরই কোনো একটির মধ্যে থাকবে রিচার্ডরা। কয়েদিদেরকে নিয়ে যাওয়ার ছলে কোনো একটা কেবিনের নিচে রাখা হবে সোনার বার। এটা হচ্ছে চুরি করে সোনাগুলো বের করে নিয়ে যাওয়ার পরিকল্পনা। এবার দরকার সোনার ভল্টে প্রবেশ করার পরিকল্পনা। এটার জন্য পরের সকালে রিঙ্গো তার বেশভূষা পুরো পরিবর্তন করে কারাগারে আসে। রিঙ্গো এখানে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এসেছে বলে পরিচয় দেয়। তার কাছে এগুলোর ভুয়া কাগজপত্র রয়েছে। কারা পরিচালক রিঙ্গোর সাথে কথা বলে। রিঙ্গো এখানে কয়েদিদের খাদ্য অভ্যাস পর্যবেক্ষণ করতে চায়। কথার ফাঁকে রিঙ্গো জেনে নেয় এই কারাগারে যে ফ্রিজ বা ওভেনগুলো রয়েছে এগুলো কোথায় থেকে কিনে আনা হয়। কারার পরিচালক জানায় প্যাসিফিক কোম্পানি থেকে। এ সময় রিঙ্গোর পকেটে একটা ওয়েব ক্যাম ছিল। এটা দিয়ে রিচার্ডরা কারা পরিচালকের এই সব কথা শুনতে ও দেখতে পায়। প্যাসিফিক কোম্পানির নাম শুনে রিচার্ডরা দ্রুত ওই কোম্পানির ফোন সার্ভার হ্যাক করে নেয়। ওদিকে রিঙ্গো বলে কারাগারের পুরাতন ওভেনগুলো পরিবর্তন করা দরকার, এগুলো এখন আর স্বাস্থ্যসম্মত নয়। যেহেতু রিঙ্গো একজন স্বাস্থ্যকর্মী হয়ে এসব বলেছে তাই কারা পরিচালক এটা করতে রাজি হয়। এরপর কারা পরিচালক প্যাসিফিক কোম্পানিতে কল করে 2টো নতুন ওভেন পাঠানোর জন্য। কিন্তু এই যে প্যাসিফিক কোম্পানিতে কল করা হলো এই কলটা গিয়েছে রিচার্ডদের কাছে, যেহেতু তারা ওই কোম্পানির ফোন সার্ভার হ্যাক করে রেখেছিল। এখানে রিচার্ড খুবই প্রফেশনালি বলে যে তাদের কাছে উন্নত মডেলের 2টো ওভেন রয়েছে এবং এই 2টো ওভেন আগামীকাল বিকেলে কোম্পানির লোকেরাই গিয়ে কারাগারে দিয়ে আসবে। এরপর দেখা যায় ওই দিন রাতেই প্যাসিফিক কোম্পানির এক ট্রাক চালক বারে ড্রিঙ্কস করছে। তার কাছে ভায়োলেট এক বারগাল সেজে আসে। এতে লোকটা লোভে পড়ে ভায়োলেটের সাথেই চলে যায়। পরে এই লোকটাকে ভায়োলেট পিটিয়ে বেঁধে রাখে। এরপর তার ট্রাক নিয়ে ভায়োলেট রিচার্ডদের কাছে আসে। এখানে এই কোম্পানির পোশাক পরে রিচার্ড এবং উইক কোম্পানি কর্মী সেজে নেয়। পরের বিকেলে তারা এভাবেই কর্মী সেজে কারাগারে আসে। রিঙ্গো পরিচালককে তার কথার মধ্যে ব্যস্ত রাখে। এজন্য কারা পরিচালক না রিচার্ডকে ভালোভাবে যাচাই করতে পারে না ওই ওভেনগুলো খুলে দেখতে পারে। এদিকে ওভেন কিচেনে রাখার সময় রিচার্ড কেন জানি একটা পাখির লাল মূর্তি দেখে থেমে যায়। হুট করে সে একটা লাঠি নিয়ে এসে এই মূর্তিটা অল্প ভেঙে ফেলে। বাকিরা এটা দেখে বুঝতে পারে না যে রিচার্ড এটা কেন করলো। তবে এখানে একটা রহস্য আছে। এখন বলি, এই যে ওভেনগুলো আনা হলো এগুলো কি জন্য? আসলে এই ওভেনগুলোতেই রয়েছে ভল্ট খোদাই করা বা চুরি করার সকল যন্ত্রপাতি। আর কর্মী সেজে রিচার্ডরাও কিন্তু কারাগারে ঢুকতে পেরেছে। এদিকে কারা পরিচালকের একটু সন্দেহ লাগে। পরে পরিচালক সেই ওভেনগুলো চেক করতে চায়। অন্যদিকে রিচার্ডরা তাদের পোশাক পরিবর্তন করে নেয়। তারা কোম্পানির কর্মী সেজে এসেছিল, কিন্তু এখন তারা কয়েদি পোশাক পরে, মানে তারা এখন এখানে কয়েদি সেজে থাকবে। কয়েদি সেজে থাকলে তাদের হাতে অনেক সময় থাকবে আর এভাবে এই সময়ে চুরি করাও সম্ভব হবে। তবে পরিচালককে আসতে দেখে রিচার্ডরা ওই ওভেনেই ঢুকে পড়ে, কারণ পরিচালক কিন্তু আগে কখনোই রিচার্ডদেরকে কয়েদি হিসেবে এখানে দেখেননি, তাই বুঝে নিতে পারে। এরপর পরিচালক এসে ওই ওভেনগুলো একটু চালিয়ে দেখে। ওভেনের ভিতরেই কিন্তু রিচার্ডরা ছিল। তাপ বের হচ্ছে, এতে রিচার্ডদের অবস্থা খারাপ হয়ে যায়। তখন দ্রুত রিঙ্গো কায়দা করে পরিচালককে থামিয়ে দেয়। আর এখানে ওভেন যেহেতু ঠিকঠাক কাজ করছিল তাই পরিচালকও আর সন্দেহ করে না। আসলে রিঙ্গো তাকে কথার ছলে রেখেছিল। এরপরে রিঙ্গো শুকরিয়া দেওয়ার ছলে পরিচালকের সাথে গলা মিলায়। আর এই সময়ে সে পরিচালকের প্যান্ট থেকে লন্ড্রি রুমের কি কার্ডটা বের করে নেয়। এগুলো ওই 2 জন কয়েদিকে দেয়া হয়। এরপর ওই 2 জন কয়েদি গার্ডের কাপড় পরে নেয়। পরে তারা দূরে গিয়ে রাস্তা পাহারা দেয়, এতে করে লন্ড্রি রুমের কাছাকাছি কেউ আসতে পারে না। এরপর রিচার্ডরা ওই লন্ড্রি রুমে আসে এবং তারা যা ভেবেছিল এখানে তাই পাওয়া যায়। এই লন্ড্রি রুমটার ভেতরেই রয়েছে ভল্ট। রিচার্ড এখানে ভল্টের অবস্থা ভালোভাবে পর্যবেক্ষণ করে। পরের সকালে রিচার্ডরা রান্নার কাজ করছিল, তখন তারা খাবারের মধ্যে পয়জন জাতীয় কিছু মিশিয়ে দেয়। এতে করে কয়েদিদের পেটে বিষক্রিয়া শুরু হয়। পুরো কারাগারের কয়েদিরা অসুস্থ হয়ে পড়ে। যেখানে সেখানে তারা বমি করে
হই হুল্লোড় অবস্থা। এত বেশি কয়েদিদের জন্য কারাগারের চিকিৎসার ব্যবস্থা করা যায় না এবং সবশেষে কয়েদিদেরকেই হাসপাতালে পাঠানো হয়। এদিকে কারাগারের বাইরে একাধিক অ্যাম্বুলেন্সের ভিড়। এই গাড়িগুলোর মধ্যে একটি ছিল হোপ্তের গাড়ি। গাড়িটার নিচে একটা বোমা ফিট করা আছে। এখন জেলের ভিতরেতে অস্থির অবস্থা। আর এই সময় রিচার্ডরা একটা টয়লেটে আসে। এই টয়লেটের নিচেই রয়েছে ভল্ট, যার অর্থ নিচেই রয়েছে সোনা। সেখানে তারা ড্রিল মেশিন দিয়ে ছোট একটা ফুটো করে। নিচে দেখা যায় ভল্টের ভেতরে রয়েছে সোনার বার এবং ঠিক ওপরে ছোট একটা ফুটো করা হয়। এরপর উইক একটা সিলিন্ডারের পাইপ এই ফুটোটার ভিতর দিয়ে প্রবেশ করায়। ভিতরে বেশ খানিক গ্যাস পাস করানো হয়। এরপর যখন ভল্ট গ্যাসে পরিপূর্ণ হয়ে যায় তখন উইক একটা দেশলাই কাঠি ভেতরে ছেড়ে দেয়। এতে ভল্টে বিশাল বিস্ফোরণ হয়। অন্যদিকে বাইরে যে গাড়ি পার্ক করা হয়েছিল এটাতেও বিস্ফোরণ হয়। দুটো বিস্ফোরণ একসাথে হয়েছে, তাই গার্ডরা মনে করে এই বিস্ফোরণ হয়েছে বাইরে। গার্ডরা বাইরে চলে আসে। এদিকে রিচার্ডরা ভল্টে প্রবেশ করে। ভিতরে একটা ওয়েব ক্যামেরা ছিল। উইক প্রথমে ক্যামেরা থেকে সোনা পর্যন্ত একটা ছবি তুলে নেয়। এরপর তার ফোন ক্যামেরায় যুক্ত করে ওয়েব ক্যামের চিত্র পরিবর্তন করে ফেলে। এদিকে সিকিউরিটি ইউনিট পর্যায়ক্রমে ক্যামেরা চেক করছিল। কারাগারে হই হুল্লোড় অবস্থা এবং বাইরে বিস্ফোরণ হয়েছে, তাই গার্ডদের নজর এই ক্যামেরাগুলোতেই বেশি। তবে পরবর্তীতে যখন তারা ভল্ট ক্যামেরা দেখে তখন উইকের তোলা ছবি ওয়েবক্যাম থেকে ট্রান্সফার হয়। এতে মনে হয় ভল্টের সবকিছুই ঠিকঠাক আছে। এখানে মিস্টার সোলস আসে। তিনি ভল্টের ক্যামেরা জুম করে দেখাতে বলেন, কিন্তু এখানে ক্যামেরা জুম হচ্ছিল না, যেহেতু এটা ফোন দিয়ে তোলা একটি ছবি ছিল মাত্র। মিস্টার সোলসের ব্যাপারটা সন্দেহজনক মনে হয়। সে দ্রুত ভল্ট রুমের দিকে এগিয়ে যায়। এদিকে রিচার্ডরা এই সবগুলো সোনা ব্যাগে ভরে নিয়ে দ্রুত সেখান থেকে বের হয়ে যায়। পরবর্তীতে সোলস সেখানে এসে দেখে সেখানে কোনো সোনাই আর নেই, সব ইতিমধ্যেই চুরি হয়ে গেছে। এটা দেখা মাত্রই সোলস পুরো কারাগার লকডাউন করতে বলে, কেউ যেন বাইরে যেতে না পারে। কিন্তু কয়েদিদের অস্থির অবস্থাতে দ্রুত লকডাউন করা সম্ভব হচ্ছিল না। সোলস বাইরে এসে পুরো ঘটনাটা বোঝার চেষ্টা করে। তার মনে হয় এই কাজগুলো সম্ভবত রিচার্ড করেছে, কারণ রিচার্ড তার কারাগার সম্পর্কে ভালো জানে। তখনই বাইরে একটা কেবিন নিয়ে রিচার্ড এবং উইক পালাচ্ছিল। তারা ছদ্মবেশে রয়েছে, তবে পালানোর সময় একটা সোনার বার নিচে পড়ে যায়। ব্যাপারটা সোলস লক্ষ্য করে, কিন্তু এদিকে রিচার্ডরা এসে তাদের বেশভূষা আবার পরিবর্তন করে নেয়। তারা এবার ডক্টর সাজে আর তারপর তারা রোগীদের সাথে মিলিয়ে যায়। সোলস এখানে অনেক খুঁজে কিন্তু রিচার্ডদেরকে পায় না। তবে এদিকে সোলসের লোকরা কল করে। তারা জানায় রিচার্ডের মেয়ে তাদের কাছে আটক, তাই চিন্তার কিছু নেই। একসময় রিচার্ড নিজেই এসে ধরা দিবে। এটা শুনে সোলস অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে এফবিআই এসে অ্যাম্বুলেন্স ঘেরাও করেছে। কোনো অ্যাম্বুলেন্সই চেক না হয়ে বাইরে যেতে পারবে না। অনেক খুঁজে দেখা হয় কিন্তু কোনো অ্যাম্বুলেন্সে কোনো সোনা বা রিচার্ড কোনোটাই পাওয়া যায় না। পরে এই ব্যাপারটা জেনে সোলস খুবই অবাক হন। চোররা এতগুলো সোনা কিভাবে বের করে নিয়ে গেল? বাইরের কোনো গাড়িতেই তো কিছু পাওয়া যায়নি, তাহলে সোনা গেল কোথায়? এদিকে সোলস লক্ষ্য করে যে বাইরে দুজন লোক দাঁড়িয়ে আছে। তাদেরকে দেখে সন্দেহ লাগে। সোলস এসে তাদেরকে জিজ্ঞেস করে তারা এখানে কি কাজে এসেছে। লোকগুলো এগুলোর উত্তর না দিয়ে বলে তাদের বসের সাথে কথা বলতে। সোলস বলে তাদের বস কোথায়? তখন তারা একটা লাল গাড়ির দিকে ইশারা করে। গাড়িটা দেখেই সোলস বুঝতে পারে ওটাতেই সম্ভবত রয়েছে রিচার্ডরা, কারণ এ ধরনের গাড়ি যাজুরীয় স্থানে পাওয়া যায় না। সোলস তখন তার লোকজন নিয়ে এই গাড়ি ধরতে বেরিয়ে পড়ে। এদিকে দেখা যায় ওই গাড়িতে রয়েছে প্রিন্স, রিঙ্গো এবং তাদের সাথে বাকি সাথী। প্রিন্স গাড়ি চালাতে খুবই দক্ষ, তাই পূর্বের মতো করে তাকে ধরা যাচ্ছিল না। এরপর প্রিন্স তাদের গাড়ি রাস্তা থেকে সরিয়ে এক মরু এলাকায় নিয়ে আসে, কিন্তু চারদিক থেকে সোলসের লোকেরা বাইক, মরুযান ইত্যাদি নিয়ে চলে আসে। তারা প্রিন্সদের গাড়ি আটক করার চেষ্টা করে, তবে প্রিন্সদের এই গাড়ি খুবই দ্রুত গতি সম্পন্ন। তারা বেগ দিয়ে অনেক দূরে এগিয়ে যায়। এই মরু এলাকায় এক জায়গায় বোমা পুঁতে রাখা হয়েছিল। অনেক দূরে এগিয়ে এসে প্রিন্স ইশারা করে আর তখন রিঙ্গো ওই বোমাগুলোর বিস্ফোরণ ঘটায়। এতে সোলসের পুরো টিম ক্ষতিগ্রস্ত হয়, তবে সোলসের গাড়িটা তারপরও কোনোভাবে বেঁচে যায়। তারা আবার প্রিন্সদেরকে ফলো করে। এদিকে প্রিন্সরা তাদের জেট প্লেনের কাছাকাছি চলে আসে। এটা দিয়ে তারা পালিয়ে যাবে। তখন সোলস তাদের কাছে আসে। তার কাছে অস্ত্র ছিল। প্রিন্সদের কারোর কাছে এরকম কিছুই নেই, তাই তারা তাদের গাড়ি সোলসকে দিয়ে দেয়। সোলস এসে গাড়িটা চেক করে দেখে কিন্তু গাড়ি পুরো ফাঁকা, কোনো সোনা এখানে নেই। এখন অ্যাম্বুলেন্স বা সেখানকার কোনো গাড়িতে কিছু পাওয়া গেল না। এই গাড়িতেও কিছু নেই, মানে কারাগার থেকে বের হওয়া কোনো যানবাহনেই এই সোনা পাওয়া যায়নি। তাহলে সোনা চুরি হয়ে বাইরে গেল কিভাবে? সোনাগুলো আসলে এখন কোথায়? এখানে তখন রিঙ্গোরা একটা হাসি দেয় আর তখন জানা যায় সোনা ঠিকই বের হয়েছে এবং একটা গাড়িতে করেই বের হয়েছে। তবে সোনা একটা মূর্তি আকারে বের করে আনা হয়েছিল। গল্পের মধ্যে যে একটা লাল মূর্তি রিচার্ড ভেঙে ফেলেছিল এটার একটা বিশেষ কারণ
প্রয়োজন ছিল। তারা তাদের চুরি করা সব সোনাগুলো গলিয়ে ওই ভাঙা মূর্তির আকারে তৈরি করে। এরপর সেটাতে লাল পেইন্ট করে একদম হুবহু ওই পাখি মূর্তি বানিয়ে ফেলে। এখানে সোনা গলানোর জন্য যা যা দরকার তারা তা আগেই ওই ওভেনগুলোতে করে নিয়ে এসেছিল। আর ওভেনগুলো কিন্তু ছিল উচ্চ তাপমাত্রা সম্পন্ন বিশেষ ওভেন। এগুলোতেই সোনা গলিয়ে মূর্তি বানানো হয়েছিল, কারণ রিচার্ডরা তো ভিতরেই ছিল। পরে রিপেয়ার কর্মীর পোশাক পরে তারা রিপেয়ার কর্মী সেজেছিল। এরপর ওই সোনার মূর্তি একটা বক্সে করে নিয়ে যাওয়া হয়। সেই সময় অবশ্য কারা পরিচালক তাদের পথ আটকায়। রিচার্ডরা তখন তাকে ভুয়া কাগজপত্র দেখায় যে ভেঙে যাওয়া মূর্তিটা ঠিক করার জন্য অর্ডার করা হয়েছে। পরিচালক পরে চেক করেও দেখে এটা আসলেই মূর্তি, তাই তখন তার সন্দেহ থাকে না। পরে সবগুলো গাড়ি চলে যাওয়ার পর তারা ফাঁকা রাস্তা দিয়ে বের হয়। এই সময় সেখানে কোনো FBI এর কেউ ছিল না। সবাই তখন রিঙ্গোদের গাড়ি ধরাই ব্যস্ত ছিল। আর এদিকে রিচার্ড সোনা নিয়ে দেশ থেকে পালিয়ে যায়। এসব জানার পরে সোলস রেগে মেগে আগুন। তবে সে কিছুই করতে পারে না, কারণ বেশ কিছু লোক এসে সোলসকে ঘেরাও করে নিয়েছে। এই লোকগুলো ছিল প্রিন্সের লোক। প্রিন্সকে ছোটখাটো মাফিয়া বলা যেত। সে সালুয়া নামের এক রাজ্যের মাফিয়া। তবে এখানে সোলস তারপরও ঘাবড়ায় না, কারণ সে তার লোকেদের কল করে বলে রিচার্ডের মেয়েকে মেরে ফেলতে। কিন্তু এখানে আবার দেখা যায় এই মেয়ে রিচার্ডের মেয়ে নয়, এটা হচ্ছে ভায়োলেট। ভায়োলেট হোটেলে পরিচয়ে রুম বুক করেছিল, তাই লোকগুলো ভায়োলেটকেই রিচার্ডের মেয়ে মনে করে উঠিয়ে নিয়েছে। তো তারপর যা হওয়ার তাই হয়। ভায়োলেট তার দক্ষতা দিয়ে এই লোকেদের ইচ্ছা মতো পিটিয়ে আরামে বের হয়ে আসে। এদিকে রিঙ্গোদের আর কোনো বাধা নেই। তারা এখন সোলসের সামনে থেকে পালিয়ে যায়। পরের সকালে খবর দেখানো হয়। খবরে বলা হয় খাবারের বিষক্রিয়ার জন্য কারাগারের এই অবস্থা হয়েছিল। এখন সব ঠিকঠাক আছে। এখানে কোনো চুরির ঘটনা উল্লেখ করা হয় না। সোলস এই ব্যাপারটা মিডিয়াকে বলতে পারবে না এবং FBI-রাও এই সোনা নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে তদন্ত করতে পারবে না। আর এখানেই রিঙ্গো জানায় কেন সে সব সময় বলে যে যদি কোনো কিছু লুটপাট করতেই হয় তাহলে সেটা এভাবেই করা হোক যাতে তা নিয়ে পরে আর কোনো তদন্ত না হয়। এই অবৈধ সোনা চুরি ছিল ঠিক এইরকমই একটা লুটপাট। অন্যদিকে রিঙ্গোদের দেখা যায় তারা এখন আবুধাবিতে। রিচার্ড এখানে তার গাড়িতে করে ওই সোনার মূর্তি নিয়ে এসেছে, কিন্তু এই গাড়িতে রিচার্ড ছিল না, সেখানে শুধু মূর্তি রয়েছে। ব্যাপারটা হোপের কাছে বেশ সন্দেহজনক লাগে। তার বাবা কেন নেই? হোপ তখন মূর্তিটা ফেলে দেয়। তখন দেখা যায় এটা হচ্ছে আসল মূর্তি, যা মাটি দিয়ে বানানো, যার অর্থ দাঁড়ায় রিচার্ড তাহলে এই সোনার মূর্তিটা নিয়ে পালিয়েছে। ব্যাপারটা জেনে হোপ অনেক কষ্ট পায়। তার বাবা শেষে তার মেয়েকেও ধোকা দিয়েছে, কিন্তু আসলে না, রিচার্ড এরকম করেনি। দূরে রিচার্ডকে দেখা যায় সে একটু মজা করলো। সেই লাল মূর্তিটা থেকে সব পেন্ট সরিয়ে নিয়েছে। এটা এখন সোনার পাখি। এরপরই রিচার্ডরা সবাই এক হয়ে এক বিচে ঘুরতে আসে। তারা এখানে বসে মজা করে। অন্যদিকে খবরে জানা যায় কোনো এক অজ্ঞাত পরিচয় থেকে ইউনিসেফকে অনেক বড় ডোনেশন করা হয়েছে। কোটি টাকার অজ্ঞাত ডোনেশন। এটা এখন শরণার্থী চিলড্রেন ফান্ড এবং দরিদ্র দেশগুলোর উন্নয়নের কাজে ব্যবহার করা হবে। আর এখানেই গল্পটি শেষ হয়।